সমতল দর্পণের কয়েকটি ধর্ম। বইয়ে দেখবে এই পয়েন্টগুলো রয়েছে মেনশন, আমি ওগুলোকে আবার বলি। আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে থিটা কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয় বা প্রতিফলক তলকে যদি 2 থিটা কোণে ঘোরানো হয়, তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। ঠিক আছে। কোনো ব্যক্তি কমপক্ষে নিজ দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দর্পণে তার দেহের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে। অর্থাৎ কোনো ব্যক্তির হাইট যদি 180 সেন্টিমিটার হয় এবং সে যদি চায় যে তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে সমতল দর্পণে, তাহলে সমতল দর্পণের হাইট কত হওয়া দরকার? তার অর্ধেক, অর্থাৎ 90 সেন্টিমিটার। তারপর কোনো বস্তু ভি বেগে দর্পণের দিকে এগিয়ে আসে, তবে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব 2v বেগে এগিয়ে আসবে। এটার আলোচনা আগের দিন আমরা করেছিলাম। ঠিক আছে। কার সাপেক্ষে? মনে রাখবে, কার সাপেক্ষে? দর্পণের সাপেক্ষে। দর্পণের দিকে এগিয়ে আসে, তবে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব 2v বেগে এগিয়ে আসবে, কিন্তু দর্পণের সাপেক্ষে ওই একই বেগে v বেগেই এগিয়ে আসবে। দর্পণের সাপেক্ষে একই বেগে, অপোজিট দিকে, কিন্তু বস্তুর সাপেক্ষে যদি হয় তাহলে হয়ে যাবে 2v। তারপর দুটি দর্পণ থিটা কোণে আনত থাকলে ওই দর্পণে পর্যায়ক্রমে প্রতিফলনের পর গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে n = 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। অর্থাৎ দুটি দর্পণ ফিগার দেখানো হয়েছে এক্সাম্পলে, একটা দর্পণ M1, একটা দর্পণ M2। এই দুটি দর্পণ কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। তাহলে এখন যদি এখানে কোনো অবজেক্টকে রাখা হয়, কোনো একজন পার্সনকে দেখানো হয়, তাহলে কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? পর্যায়ক্রমিক প্রতিফলনের ফল 3টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। কোথায় কোথায় বলছি। এইটা যদি দর্পণ হয় আর এটা যদি বস্তু হয়, তো এই দর্পণের জন্য এই দিকে প্রতিবিম্ব তৈরি হবে, এর প্রতিবিম্ব এই দর্পণ এইদিকে হবে, এখানে যত দূরত্বে থাকবে এই দর্পণ থেকে প্রতিবিম্বটা তত দূরত্বে থাকবে। আবার এই দর্পণের সাপেক্ষে বস্তু দূরত্ব যদি এইটুকু হয়, তাহলে প্রতিবিম্ব এই সাইডে গঠিত হবে সমান দূরত্বে। তাহলে কটা প্রতিবিম্ব তৈরি হলো? একটা, দুটা। এরপর এই যে প্রতিবিম্বটা তুমি দেখছো, সেই প্রতিবিম্বটার পর্যায়ক্রমিক প্রতিফলন হয়ে পড়ে এইখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে এই দর্পণ। অর্থাৎ প্রতিবিম্বের সংখ্যা হবে 1, 2 এবং 3। এই প্রতিবিম্বটা এই বস্তুটার জন্য, এটা অসৎ বস্তু হবে তখন, এর জন্য তৈরি হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রতিবিম্ব। এই বস্তুটার এই দর্পণের প্রতিবিম্ব এটা, কিন্তু এই প্রতিবিম্বটাই এই দর্পণের রেসপেক্টে বস্তু হয়ে দাঁড়াবে, আর এর প্রতিবিম্ব তৈরি হবে এইখানে। ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য যদি থিটা = 90 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি বসাবো। 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি, দ্যাট মিনস 4 - 1 = থিটা, অর্থাৎ 3টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো এই ফর্মুলাটা মনে রাখার প্রয়োজন আছে। সঙ্গে সঙ্গে মনে রাখবে, যদি এটা পূর্ণ সংখ্যা না হয়, 360 ডিগ্রি বাই থিটাটা পূর্ণ সংখ্যা না হয়, যেমন আমার এখন পূর্ণ সংখ্যা বার হয়েছে 4, যদি পূর্ণ সংখ্যা না হয় তখন কি করব? তখন আমরা এর পরিবর্তে যেটা আসবে সেটাকে সামনের দিকে নিয়ে যাব। অর্থাৎ মনে করো 27.5 হয়েছে, তো ওটাকে রাউন্ড ফিগার আমরা 28 নিয়ে নেব, বা মনে করো 5.5 হয়ে গেলো, তো ওটাকে আমরা 6 কনসিডার করে দেবো। ঠিক আছে। 6.7 হয়েছে, তো ওটাকে 7 কনসিডার করে দেবো। তাহলে 7 - 1 = 6 হবে। অর্থাৎ যদি ভগ্নাংশের ফর্মে আসে, তাহলে ওটাকে আমরা নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হিসাবে নিয়ে নেব। আগে প্রতিফলনের ফলে আলোর কম্পাঙ্ক, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। এটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাটার, মনে রাখবে। আলোর কম্পাঙ্ক, আলোর বেগ আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য এর কোনো পরিবর্তন হবে না। কার ফলে? প্রতিফলনের ফলে। কিন্তু প্রতিসরণের জন্য কম্পাঙ্কের পরিবর্তন হবে না, বাকি বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে প্রতিসরণে। যখন প্রতিসরণ পড়াবো তখন আবার এই বিষয়ে ডিসকাস করব। তারপর প্রতিফলনের ফলে আলোর তীব্রতা হ্রাস পায়। অর্থাৎ
আপতিত আলোর তীব্রতা যদি 100% হয় তাহলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মির তীব্রতা কমে যাবে। 100% হবে না, 30% হবে, 40% হবে, 50% হবে, তীব্রতাটা হ্রাস পাবে। প্রতিফলনের ফলে সমতল দর্পণে কি তৈরি হয়, এটা আগের দিন আলোচনা করা হয়েছিল। সৎ বস্তু যদি থাকে তাহলে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, আর অসৎ বস্তু যদি থাকে তাহলে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি কী রূপ? সৎ বস্তুর অসৎ এবং অসৎ বস্তুর সৎ। দর্পণ থেকে বস্তু দূরত্ব সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। আর প্রতিবিম্ব দূরত্বকে আমরা কী লিখি? ভি দ্বারা লিখি, ভি দ্বারা। এটা বোঝানো হয়েছে। বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান হবে। বস্তুর আকার অবজেক্ট হাইট, প্রতিবিম্বের আকার ইমেজ হাইট সমান হবে। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে, এটাও বলা হয়েছে, পার্শ্বীয় পরিবর্তন হবে। তো এই কিছুগুলো পয়েন্ট ছিল যেগুলো জানা প্রয়োজন ছিল সমতল দর্পণে ধর্ম হিসাবে। ঠিক আছে, চলো আজকের আলোচ্য বিষয় যেগুলো হবে তার মধ্যে রয়েছে বক্র প্রতিফলক তলে গোলীয় দর্পণ। বক্র প্রতিফলক তলে বা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এর আগের দিন আমরা পড়েছিলাম সমতল দর্পণে বা সমতল প্রতিফলক তলে আলোর প্রতিফলন। তখন দেখবে প্রতিফলক তলটাকে সমতল দেখানো হয়েছিল। এখন বক্র প্রতিফলক তলে বা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তার আগে আমরা জানতে হবে গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণ কোনটা স্যার? অবতল দর্পণ ওই দর্পণটাকে বলা হবে যার ভিতরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করবে। অর্থাৎ আলোক রশ্মি এইভাবে পড়বে আর প্রতিফলন হয়ে এদিকে আসবে, তাহলে এটা প্রতিফলক তলের মতো কাজ করছে। যদি কোনো দর্পণের ভেতরের দিকটা প্রতিফলক তল হিসাবে কাজ করছে তাহলে সে হচ্ছে অবতল দর্পণ। তাহলে কি স্যার এটা কি হবে? আরে এটাও তো ভেতরের দিকে আসছে, যদি আলো এই দিক থেকে আসে তো পড়ে এদিকে পার হবে, তাহলে এটাও অবতল দর্পণ। নিশ্চয়ই এটাও অবতল দর্পণ, এটা আর এটা অবতল দর্পণ। কিন্তু যেটা একটা স্ট্যান্ডার্ড মেথড আমাদের বই যেটা ফলো করে, কনভেনশনাল মেথড, পারম্পরিক যেটা পদ্ধতি, সেই অনুযায়ী আমরা অবতল দর্পণ যখনই ড্র করবো আমরা এভাবেই ড্র করব। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়ই আমরা অবতল দর্পণ এটা ড্র করব, এটার ব্যবহার করব না। কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে আমরা এটা ইউজ করব, আগে পড়াবো তখন বলে দেবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে উত্তল দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল এবং উত্তল। অবতল হয়ে গেছে, এরপর উত্তল। উত্তল দর্পণ কোনটা স্যার? অবতল দর্পণের উল্টোটা, অর্থাৎ অবতল দর্পণের ভিতরের তলটা প্রতিফলক তল ছিল, উত্তল দর্পণের বাইরের তলটা প্রতিফলক তল হবে। এই যে আলোক রশ্মি এভাবে যদি আসে তো এইভাবে প্রতিফলিত হয়ে বার হয়ে যাবে। তাহলে কোন তলটা? বাইরের এই যে তলটা, এটাই তো প্রতিফলক তল হিসাবে কাজ করছে, ভেতর তো করছে না। তো যদি কোনো দর্পণের বাইরের তলটা প্রতিফলক তল হিসাবে কাজ করে তো সেটা হচ্ছে উত্তল। ঠিক সিমিলারলি স্যার এটাও যদি আলোক রশ্মি এভাবে আসছে তো এভাবে বার হয়ে যাবে, তাহলে প্রতিফলক তল কোনটা? এই সারফেসটা বাইরেটা, তাহলে এটাও উত্তল। স্যার আপনি বললেন অবতল দর্পণকে দুভাবে আঁকা যায়, তো উত্তল দর্পণকে দুভাবে আঁকা যায়। অবতল দর্পণ এটা স্ট্যান্ডার্ড, তো উত্তল দর্পণেরও কোনো স্ট্যান্ডার্ড থাকা দরকার। তো উত্তল দর্পণকে আমরা মোস্ট অফ দ্য টাইম এভাবে ড্র করব। চলো আগে গোলীয় দর্পণের কয়েকটি বিষয়, এগুলো ক্লাস 10-এ ছিল, আবার আমি বলছি ডিটেলসে। দুটো ক্লাস এই কারণে দেওয়া হয়েছে যাতে ক্লাস 10-এর জিনিসগুলো আবার রিপিটেড হতে থাকে, মনে থাকে, রিভিশন হবে। গোলীয় দর্পণের কয়েকটি বিষয়। এখন আমি এটা কোন দর্পণ ড্র করেছি? অবতল দর্পণ। এই যে দর্পণটা, এই নিশ্চয়ই কোনো না কোনো একটা গোলকের তো অংশ ছিল, এই যে ডট 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 দ্বারা দেখানো হয়েছে এই গোলকের অংশ ছিল। তো ওই গোলকটার যেটা কেন্দ্র ছিল, এই যে ওই কেন্দ্রটাই হবে বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রকে সি দ্বারা লেখা হবে। এই দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা? এইটা।
ঠিক আছে। তো দেখো লেখা আছে সি হচ্ছে বক্রতা কেন্দ্র। এক্স এক্স ড্যাশ হচ্ছে একটি কাল্পনিক রেখা। এই কাল্পনিক রেখাটা কীরকম? এটা এমন একটা কাল্পনিক রেখা যেটা দর্পণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবে, ওপরের দিকটা অর্ধেক, নিচের দিকটা অর্ধেক। তাহলে এক্স এক্স ড্যাশকে আমরা কী বলবো? এক্স এক্স ড্যাশকে আমরা বলবো প্রধান অক্ষ। কী বলবো? প্রধান অক্ষ। ওকে। এক্স এক্স ড্যাশ অর্থাৎ প্রধান অক্ষ দর্পণকে যে বিন্দুতে টাচ করবে, প্রধান অক্ষ দর্পণকে দুই ভাগে ভাগ করে, উপরের নিচে অর্ধেক অর্ধেক। তো যে বিন্দুতে টাচ করে ভাগ করবে সেই বিন্দুটা হচ্ছে মেরু। ঠিক আছে। আগে এফ এফ হচ্ছে ফোকাস, অর্থাৎ আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে পাস হবে সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস। আলোক রশ্মিকে যদি এভাবে আনা হয়, ড্র করা হয়, তো প্রতিফলনের পরও ফোকাস হয়ে যাবে। সমান্তরাল আলোক রশ্মি হওয়া দরকার, প্রতিফলনের পর ওরা ফোকাস দিয়ে যাবে। তো যে বিন্দু দিয়ে যাবে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। আগে ডেসক্রিপশানে আছে, বলছি। কিন্তু এখন আমাকে মনে রাখতে হবে ফোকাস ফোকাস বিন্দুয়ে আলোক রশ্মি মিলিত হবে বা ওই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। আর এই ফোকাস বিন্দুটা অলওয়েজ অলওয়েজ এই দুজনার মাঝখানে থাকবে, অর্থাৎ মেরু আর বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে। তো এ হচ্ছে ফোকাস। কোন ফোকাস? মুখ্য ফোকাস। এরপর যখনই দর্পণের আমরা কোনো ক্যালকুলেশন করব, তো সবসময় আমরা মেরু থেকে ডিস্টেন্সটা মাপব। কথাটা শুনবে, খুবই ইম্পর্ট্যান্ট। যখনই দর্পণের কোনো জিনিস থেকে আমরা মেজারমেন্ট করব, তো কোথা থেকে মাপব? মেরু থেকে। তো মেরু থেকে ফোকাস বিন্দুর যেটা দূরত্ব হবে সেটা হবে ফোকাস দৈর্ঘ্য। তো দেখো মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, আর ফোকাস দৈর্ঘ্যকে এফ দ্বারা লেখা হয়। সিমিলারলি মেরু থেকে আলোক কেন্দ্রের যে দূরত্বটা, আলোক কেন্দ্র বলছি বক্রতা কেন্দ্র, মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্বটা সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ওটাকে আর দ্বারা লেখা হয়। আর তোমরা ক্লাস 10-এ পড়েছো এফ সমান r/2 একটা প্রমাণ আছে। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। এগুলো ফান্ডামেন্টাল, এগুলো যদি না জানা যায় তো ক্লাস 12-এর যে লাইট রেঞ্জে তাহলে আমরা কিছু করতে পারবো না। আর এই এম আর এম ড্যাশ হচ্ছে গোলীয় দর্পণের দুটি বিন্দু, প্রান্তিক বিন্দু, একবারে শেষ পজিশন। তো স্যার গোলীয় দর্পণের দুটি বিন্দুকে যে সরল রেখা দ্বারা যদি যোগ করা হয়, তো এই সরল রেখাটার যে দূরত্ব হবে সেটাকে বলা হবে রৈখিক উন্মেষ। কি বলা হবে? রৈখিক উন্মেষ। আবার এই দুটি বিন্দু স্যার গোলীয় দর্পণের পরিধিস্থ প্রান্তিক দুটি বিন্দু, একবারে প্রান্তে থাকা দুটি বিন্দু বক্রতা কেন্দ্রে যে কোণটা সৃষ্টি করবে সেই কোণটাকে বলা হবে কৌণিক উন্মেষ। তো এটা ছিল অবতল দর্পণের কয়েকটি বিষয়, যে বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। চলো, তো উত্তল দর্পণের তোমরা বাড়িতে ঠিক এমনিভাবে ড্র করবে, তাহলে জিনিসটা রিপিটেড হয়ে যাবে এবং মনে থাকবে। আগে যাই, তাহলে আমি উত্তল দর্পণ আর দেখাচ্ছি না, উত্তল দর্পণ তোমাদের বাড়ির কাজের মতো করে নেবে। এরপর আসছে উপাক্ষীয় ও প্রান্তিক, উপাক্ষীয় রশ্মি ও প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মির আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অক্ষাপসারী রশ্মি। উপাক্ষীয় রশ্মি বলতে কোনটা? উপাক্ষীয় রশ্মি বলতে স্যার আমি ওই রশ্মিটাকে বলবো যে রশ্মিগুলো দর্পণের মেরুর খুব কাছাকাছি জায়গায় এসে পড়বে। যেমন মনে করো এখানে একটা আলোক উৎসকে রাখানো হয়েছে, তো আলো তো চারিদিকে ছড়িয়ে পড়বে, তো কিছু রশ্মি এই জায়গায় এসে পড়ছে। তো এই রশ্মিটা যেখানে সে পড়ছে, দুটো রশ্মি, এটা মেরুর খুব কাছাকাছি, মেরু। তাহলে এই দুটো রশ্মিকে কী বলা হবে? উপাক্ষীয় রশ্মি। আবার স্যার এই যে দুটো রশ্মি রয়েছে এটা তো একবারে পরিধির এক্সট্রিম পজিশনে পড়ছে, প্রান্ত বিন্দুতে, তাহলে এই রশ্মিটাকে বলা হবে প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি। ঢুকে যাওয়া ভাই? ওকে।
রশ্মি অনুসরণ পদ্ধতি। রশ্মি অনুসরণ পদ্ধতি সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পুরো অপটিক্সে। যদি এই পদ্ধতিটা আমি না জানি তো আমি লাইটের কোনো টপিকে যে ছবি থাকবে সেটাকে আমি ড্র করতে পারবো না। তো ছবি ড্র করার জন্য, কারণ পুরো লাইটে ছবি থাকবে, এটা ড্র করতে হবে তোমাদের। ক্লাস 10ও ছিল, আবার বলছি রশ্মি অনুসরণ পদ্ধতি যে সব থেকে ইম্পর্টেন্ট। তো আমি অবতল দর্পণের কেসের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? অবতল হোক বা উত্তল হোক একই ম্যাটার থাকবে, এটা কিছু চেঞ্জ থাকবে না। আমি অবতল দর্পণে ড্র করে দেখাচ্ছি, তোমরা উত্তল দর্পণে ড্র করবে। তো একটা অবতল দর্পণ, এক্স এক্সিস হচ্ছে প্রধান অক্ষ। তো রশ্মি অনুসরণ পদ্ধতির প্রথম পয়েন্ট, রে ট্রেসিং মেথড বা রশ্মি অনুসরণ পদ্ধতির প্রথম পয়েন্ট হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসে, এই হচ্ছে প্রধান অক্ষ, এই আলোক রশ্মিটা দেখো আর এই আলোক রশ্মিটা দেখো, এরা নিজেরাও সমান্তরাল। এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি এরা নিজেরা সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরালভাবে আসছে। তো প্রধান অক্ষের সঙ্গে যদি কোনো আলোক রশ্মি সমান্তরালভাবে আসে তো প্রতিফলনের পর ও ফোকাস বিন্দু দিয়েই বাইরে হবে। কোথা দিয়ে বাইরে হবে? ফোকাস বিন্দু দিয়ে। তো দেখো এটাও আলোক রশ্মি ওঠে আর এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আছে, তাহলে প্রতিফলনের পরেও ফোকাস দিয়ে যাবে। তাহলে রশ্মি অনুসরণ পদ্ধতির প্রথম পয়েন্ট হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। ঠিক আছে, এটা বারংবার প্র্যাকটিস করবে, নতুবা হবে না। 2, স্যার ওটাতে প্রধান সমান্তরাল রশ্মিগুচ্ছ ছিল আর ওরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ছিল। এখন দেখো এই দুটো রশ্মি কি সমান্তরাল, কিন্তু এরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রয়েছে না, এরা প্রধান অক্ষের সঙ্গে কিছু কোণ করে রয়েছে, অবলিকলি তির্যকভাবে আসে করে পড়ছে। তাহলে স্যার এরা প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে না? ফোকাস দিয়ে যাবে না, ফোকাসের নিচের কোনো বিন্দু দিয়ে যাবে, জাস্ট ফোকাস পয়েন্টের নিচের পয়েন্ট। দেখো এই যে প্রতিফলনের পর এরা মিট করছে এই বিন্দুটাই, প্রতিফলিত রশ্মিগুলি যেখানেই মিট করবে সেটা হচ্ছে ফোকাস, গৌণ ফোকাস। এটা হচ্ছে গৌণ ফোকাস। আর এই যে তলটা আমি ড্র করা হয়েছে, এই তলটা হচ্ছে ফোকাস। তো স্যার আমি যদি এমনিভাবে ইনসিডেন্ট করি, উপর দিকে ইনসিডেন্ট করা হয়েছে, উপর দিকে আপতন করা হয়েছে, যদি আমি এদিকে আপতন করি তখন গৌণ ফোকাসটা এইসব কোনো বিন্দু থাকবে। অর্থাৎ গৌণ ফোকাস হচ্ছে ফোকাস বিন্দুর ওপরে বা নিচের কোনো বিন্দু, যে বিন্দুটি ফোকাস তলে অবস্থিত। ঢুকেছে মাথায়? তাহলে রে ট্রেসিং মেথডের 2 নম্বর পয়েন্ট বলছে প্রধান অক্ষের সঙ্গে যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ তির্যকভাবে আপতিত হয়, প্রধান অক্ষের সঙ্গে তির্যকভাবে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর ওরা গৌণ ফোকাস নিয়ে যাবে। গৌণ ফোকাস হচ্ছে ফোকাস বিন্দুর ওপর বা নিচের কোনো বিন্দু, যে বিন্দুটি ফোকাস তলের মধ্যেই থাকবে। রে ট্রেসিং মেথড 3, স্যার যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে পড়ে আসে, এত তির্যকভাবে আপতিত হচ্ছে যে ফোকাস দিয়ে পরে আপতিত হলো, ফোকাস বিন্দু দিয়ে আইসে আপতিত হলো, তাহলে প্রতিফলনের পর ওরা প্রধান অক্ষের সমান্তরাল হবে, প্রধান অক্ষের সমান্তরালে যাবে। মানে প্রথমটার জাস্ট উল্টা। প্রথমটা কী বলছিল? সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। ওর উল্টাটা, যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আসে তাহলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। ঠিক আছে। 4, যদি কোনো আলোক রশ্মিগুচ্ছ বক্রতা কেন্দ্র দিয়ে আসে, স্যার যদি বক্রতা কেন্দ্র দিয়ে আপতন হয় তো বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। তো এটাকে আমরা কি বলি? যে পথে আসে সেই পথ দিয়ে ফিরে যায়, লম্ব আপতন। আর লম্ব আপতনের ক্ষেত্রে কি যাবে? I = R = 0 দেখাচ্ছিলাম না সমতল দর্পণে আলোক রশ্মি এভাবে এলো আর পুনরায় এই পথ দিয়ে ফিরে গেল।
তাহলে সমতল দর্পণের লম্ব কত, এটা গোলীয় দর্পণের লম্ব কত। কারণ তোমরা হয়তো পড়েছ জিওমেট্রিয়া, যদি একটা গোলক হয় বা গোলকে হয়, তো কেন্দ্র থেকে যে কোনো দিকে যাওয়া যাক না কোনো, সবলাই কী হবে, লম্বভাবে হবে। গাউসের সূত্র পড়াচ্ছিলাম, এখান থেকে এই জায়গাটাও কি ওঠে, লম্ব ওঠে। এই তলটার সঙ্গে এটা লম্ব, এই তলটার সঙ্গে এটা লম্ব ওঠে, এই তলটার সঙ্গে এটা লম্ব ওঠে, তাই না? তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তো পুনরায় বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। এই হচ্ছে রে ট্রেসিং মেথড 4। তো যদি এই 4টি পয়েন্ট আমার মাথায় থাকে সবসময়, তাহলে লাইটের ম্যাক্সিমাম টপিক্সের যে ছবি রয়েছে সেটা আমি ইজিলি ড্র করতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট। এরপর আসছে প্রমাণ করো F সমান R/2 অবতল দর্পণের ক্ষেত্রে আর উত্তল দর্পণের ক্ষেত্রে, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, তাই না? তো অবতল দর্পণের ক্ষেত্রে আছে এখন এ একটা অবতল দর্পণ, x হচ্ছে প্রধান অক্ষ, C হচ্ছে বক্রতা কেন্দ্র, F হচ্ছে ফোকাস বিন্দু। দেখো এখন যে আলোক রশ্মিটা আসছে সেই আলোক রশ্মিটা নিশ্চয়ই প্রধান অক্ষের সমান্তরাল উঠে, তাই না? প্রধান অক্ষ এটা, এই আলোক রশ্মিটা সমান্তরাল, প্রতিফলনের পর ফোকাস নিয়ে বার হয়ে গেছে। তো স্যার এখন লম্ব কোথা থেকে অঙ্কন করব? এখনই বললাম বক্রতা কেন্দ্র দিয়ে আগেরটাতে, কারণ এই যদি কোনো গোলক হয় তাহলে এখান থেকে যে কোনো দিকেই উকি হবে, লম্বই হবে। তো এ হচ্ছে লম্ব, তাহলে এই কোণটা হবে, এটা যদি লম্ব মানে অভিলম্ব হয় তাহলে এটা হবে কাপতন কোণ, এটা হবে প্রতিফলন কোণ। আর প্রতিফলনের সূত্রানুযায়ী আমরা কি জানি, I সমান R হয়, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা, মানে PQC সমান RQC, RQC। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, ইকুয়েশন 1 ওইটা লিখেছি, PQC সমান RQC। আবার স্যার এই যে অ্যাঙ্গেলটার কি ফরমেশন হচ্ছে, জেডের মতো হচ্ছে, আর তোমাদেরকে পড়াচ্ছি একান্তর কোণ। তো স্যার এই কোণটা যত হবে না, এই কোণটা আপনার ততই হবে, অর্থাৎ PQC সমান FCQ বলতে পারি বা QCF বলতে পারি, এই লিখিয়েছি। আবার PQC সমান QCF যেহেতু একান্তর কোণ। তাহলে এই যে ত্রিভুজটা পাওয়া গেল এখন, এই যে ত্রিভুজটা FCQ বা QCF ত্রিভুজ, এই ত্রিভুজটার দুটা যে অ্যাঙ্গেল রয়েছে সে দুটো অ্যাঙ্গেলই সমান। কেন? কারণ প্রতিফলন নিয়ম অনুযায়ী I সমান R হয়, তাহলে এই কোণটা যত হবে এই কোণটা তত হবে। তাহলে এই ত্রিভুজটার স্যার দুটা কোণই সমান, তার মানে ত্রিভুজটা কি ওটা, সমদ্বিবাহু। তাহলে অতএব QCF হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দুটো বাহু সমান হতে হবে, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা ওঠে, তাই না? এই বাহুটা সমান এই বাহুটা। ওকে, যদি দর্পণের উন্মেষটা খুব ছোট হয়, মানে ভাবো একটা পিকচারের বড় ফরম্যাটটা ওটা, এবার আমি পিকচারটাকে ছোট করব, এটা জুম করা পার্টটা ওটা যদি আমি ছোট করি তো এই কিউ বিন্দুটা ও বিন্দুর উপর এসে পড়বে, তাই না? যদি এটা ছোটো করি পিকচারটা এইভাবে, তো কিউ বিন্দু ও বিন্দুর উপর, অর্থাৎ দর্পণের উন্মেষটা যদি ছোট হয় তাহলে কিউ বিন্দু আর ও বিন্দু একই বিন্দু ওঠে। তার মানে এখন আপনি বললেন FC সমান FQ, তাহলে উন্মেষ ছোট হলে কিউ সমান যদি ও হয় তাহলে FC সমান কি হয়ে যাবে, FO হয়ে যাবে, কারণ কিউ বিন্দু সমান ও বিন্দু বলছেন আপনি, তাহলে FC সমান FO হয়ে যাবে, ওইটাই লেখা আছে। দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে কিউ সমান ও বিন্দু হবে, অর্থাৎ
এফ সি সমান এফ ও হবে। এরপর এখানে দেখো কী করা আছে, ওসি মাইনাস ও এফ, এফ সি না, এফ সিটাকে আমি কী করে লিখতে পারি স্যার? এফ সি না, এফ সি মানে এই ডিস্টেন্সটা এফ থেকে সি। আর আপনি বলেছেন যে দর্পণের যেখানেই ক্যালকুলেশন হবে আমি মেরু থেকে নেব, কারণ ও থেকে সি বক্রতা ব্যাসার্ধ আর ও থেকে এফ ফোকাস দৈর্ঘ্য, ও থেকে তো নিচ্ছি না। তো এই এফ সিটাকে আমি কী করে লিখতে পারি? এই এফ সিটাকে আমি লিখতে পারি ওসি, এইটা থেকে ওসি থেকে ও এফটা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে যাবে কি এফ সি। ওইটা লেখা হয়েছে, ওসি থেকে ও এফ বাদ দেওয়া হয়েছে, তাহলে এফ সি। তাহলে সমান এফওকে ও এফ লিখছি, কারণ মেরু থেকে স্টার্ট করতে হবে, মেরু রেসপেক্টে। তাহলে ও এফটা টু এফ হয়ে যাবে, ওসি সমান টু ও এফ। ওসি মানে বক্রতা ব্যাসার্ধ আর ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য, তাহলে আর সমান টু এফ, তাহলে এফ সমান আর বাই টু। প্রমাণিত। অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক এটা উত্তল দর্পণের ক্ষেত্র হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কীরকম হবে? আবার এটা স্যার উত্তল দর্পণ, যার বাহিরের তলটা প্রতিফলক তল থাকে। দেখো আলোক রশ্মি আসছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই না? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে আলোক রশ্মিটা। তাহলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, তো স্যার এই তো ছেদ করে যেতে পারবে না, যদি ছেদ হয়ে গেলো তাহলে তো প্রতিসরণ হয়ে গেল। তাহলে স্যার এই এমনভাবে বার হবে না, এই এমনভাবে বার হবে যাতে মনে হয় যে ফোকাস থেকেই আসছে। তো দেখো এই ফোকাস থেকে অপসৃত বলে হচ্ছে মনে হবে, তাই পেছন দিকটা এমনভাবে হবে যেটা ফোকাস থেকে যাবে বলে মনে হচ্ছে পারে। ঠিক আছে স্যার, বুঝে গেলি। অভিলম্ব কোথা থেকে ড্র করব? আগেবার যেখান থেকে অভিলম্ব ড্র করেছি কেন্দ্র থেকে। তো কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্র থেকে একটা সোজা লাইন অ্যাড করা হয়েছে, এটা স্ট্রেট লাইন। তাইলে স্যার এই যে ডট লাইনটা কিউ থেকে এন, কিউ থেকে এন, এটা কি হচ্ছে? অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। একটু যদি লক্ষ্য করো, ওটা লিখেছি, ধ্যান দিয়ে শুনবার পর। স্যার পি কিউ এন এটা আপতন কোণ, ধ্যান দিয়ে দেখো পি কিউ এন স্টাইলটা কীরকম হচ্ছে? এইভাবে, তাই না? তাহলে এফ সি কিউ হচ্ছে না কি? হচ্ছে তো, এর সঙ্গে এ প্যারালাল আর এই একটা স্ট্রেট লাইন। তো তোমরা জিওমেট্রি পড়েছো, যদি একটা এইভাবে স্ট্রেট লাইন এসে এখানে যত অ্যাঙ্গেলটা তৈরি হয়, যদি আমি এখানে একটা এর সঙ্গে একটা প্যারালাল লাইন ড্র করি, তো এই অ্যাঙ্গেলটা যত হবে অ্যাঙ্গেলটা তত হবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা যত হবে এই অ্যাঙ্গেলটা তত হবে, তাহলে এটা অনুরূপ কোণ ওঠে। তাহলে দেখো লেখা আছে পি কিউ এন সমান এফ সি কিউ, পি কিউ এন সমান এফ সি কিউ সমান আই, যেহেতু অনুরূপ কোণ। ঠিক আছে। এরপর আর কিউ এন, আর কিউ এন সমান এফ সি কিউ। কী করে স্যার? দেখো এই লাইনটা কোথা থেকে আসছে? ফোকাস থেকে, তাহলে এটা একটা স্ট্রেট লাইন। আর এই লাইনটা বক্রতা কেন্দ্র থেকে, তাহলে এও একটা স্ট্রেট লাইন। আর তোমরা পড়েছো দুটি স্ট্রেট লাইন যদি এভাবে কাটে তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে বিপ্রতীপ, তাই না? তাহলে এই যে আর কিউ এন সমান এফ কিউ সি বিপ্রতীপ কোণ, তো এটা লেখা হয়েছে বিপ্রতীপ কোণ। আবার আমি কি বলেছি? প্রতিফলনের ঘটনায় আই সমান আর হয়, অর্থাৎ এই কোণটা যত হবে এই কোণটাও ততই হবে, অর্থাৎ এফ সি কিউ যত হবে এফ কিউ সিও তত হবে। অর্থাৎ একটা ত্রিভুজ এফ সি কিউ এর দুটা কোণেই সমান, তার মানে ত্রিভুজটা সমদ্বিবাহু, সেম আগের মতো। তাহলে আগের মতো যদি সেম হয় তাহলে এফ সি সমান এফ কিউ হবে, এই বাহুটা সমান এই বাহুটা হবে। আবার উন্মেষ যদি ছোট হয় তাহলে কিউ বিন্দুটা ও বিন্দুর উপর এসে পড়বে, তার মানে যেটা এফ কিউ দূরত্ব সেটা অ্যাকচুয়ালি
F4 সমান সমান, তাহলে FC সমান FO। এবার FC সেম আগের মতো বাদ দিয়ে দেবো। হোয়াট ইজ FC? FC এই দূরত্বটা। তাহলে OC থেকে যদি OF বাদ দিয়ে দেওয়া যায় তাহলে FC পড়ে থাকে। তাহলে FC জায়গায় আমি লিখতে পারি OC মাইনাস OF। তো OC মাইনাস OF সমান OF। OC মানে বক্রতা ব্যাসার্ধ R, OFটা এগিয়ে যাবে 2OF, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে গেল? R সমান 2F, তাহলে F সমান R/2। উত্তল দর্পণের ক্ষেত্র প্রমাণিত। আগে খুবই ইম্পর্টেন্ট জিনিস, দর্পণের প্রতিফলন ক্ষমতা। দর্পণের প্রতিফলন ক্ষমতা, প্রতিফলন ক্ষমতা সমান 1/, ফোকাস দৈর্ঘ্য হবে। এই সম্পর্কটা মনে রাখবে। দর্পণ হোক বা লেন্সের হোক, প্রতিফলন ক্ষমতা হোক বা প্রতিসরণ ক্ষমতা হোক বা লেন্সের ক্ষমতা হোক, ক্ষমতা মানেই 1/, ফোকাস দৈর্ঘ্য। এখানে কার্য বাই সময় করে দিও না, মেকানিক্স লয়, ঠিক আছে? লেন্সের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে ক্ষমতা সমান 1/, ফোকাস দৈর্ঘ্য। একে ডি দ্বারা লেখা হবে। ফোকাস দৈর্ঘ্য 1/f, আর F সমান R/2 ওখানে প্রমাণ করলাম। তাহলে R/2 লিখি, থ্রু উপরে চলে গেল। তাহলে এই যে সম্পর্কটা। আগে স্যার সমতল দর্পণের ক্ষেত্রে এটা কী হবে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি। কারণ দেখো, আমরা বক্রতা ব্যাসার্ধ কখন মাপি? যদি এই একটা গোলক থাকে, একটা যদি বক্র দর্পণ আছে, তো একে আমরা কনসিডার করি যে আচ্ছা এইটা বড়, তাহলে একটা পার্ট, তাহলে এটা বড় কেন্দ্র, তাহলে এইটা বড় ব্যাসার্ধটা। কিন্তু সমতল দর্পণের ক্ষেত্রে কী হবে? এই স্যার একটা সমতল দর্পণ এরকম, তাহলে এটাকে স্যার যদি বৃত্তে কনভার্ট করতে হয় বা গোলকে কনভার্ট করতে হয়, তাহলে বহুত বড় দরকার পার্ট একটা, তাই না? একটা বহুত বড় পার্টের দরকার হবে। তাই আমরা ভাবি যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কী হবে? ইনফিনিটি। যেহেতু সরল রেখা, এই দেখাচ্ছে এটা সরল রেখা, স্ট্রেট, কিন্তু এই স্ট্রেট লাইনটাও একটা কার্ভ পার্ট বটে। অসীমের জন্য, অসীমভাবে যদি কোনো জিনিস থাকে বড়, তাহলে সের ক্ষেত্রে এটা একটা কার্ভ জিনিস হয়ে দাঁড়াবে। তাই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। আর ফোকাস দৈর্ঘ্য কত হবে সমতল দর্পণের? তাহলে F সমান R/2। ইনফিনিটিকে কোনো সংখ্যা দিয়ে যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, ইনফিনিটি পাওয়া যাবে। তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ইনফিনিটি। তাহলে স্যার প্রতিফলন ক্ষমতা, আগার বললি প্রতিফলন ক্ষমতা সমান 1/, ফোকাস দৈর্ঘ্য। তাহলে 1/, ফোকাস দৈর্ঘ্য মানে 1/∞, আর সামথিং বাই ইনফিনিটি মানে 0। তাহলে সমতল দর্পণের প্রতিফলন ক্ষমতা কত হবে? 0। ঠিক আছে? যদি বোঝা গেছে তো চলো নেক্সট করা যাক। বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের বিভিন্ন অবস্থান। প্রথমে আমরা অবতল দর্পণের কিছু কেস দেখি, তারপর উত্তল দর্পণ, তারপরে শেষ হয়ে যাবে এইটুকু। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই যে প্রথমটা, এই যে বস্তু অসীমে অবস্থিত, তো ধরে লিখছি এই পার্টটা অসীম বটে। এই হচ্ছে বস্তুটা আমার, সূর্য হোক চন্দ্র হোক। এই হচ্ছে অবতল দর্পণটা, অসীম দূরত্বে আছে সূর্যটা। সূর্য থেকে আগত রশ্মিটা প্যারালাল হবে, দর্পণের উপর প্যারালাল পড়ছে, আর প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল আছে। এখনই নিয়ম বললাম, রশ্মি অনুসরণ পদ্ধতি। প্রধান অক্ষের সঙ্গে যদি আলোক রশ্মি সমান্তরালভাবে এসছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। এই হচ্ছে ফোকাস, মাঝে মাঝে সবসময় দেখতে হবে, মাঝেই আছে। তাহলে যেখানেই তৈরি হলো প্রতিফলিত রশ্মিগুলি মিলেছে। আগের দিন পড়াচ্ছি, প্রতিফলিত রশ্মিগুলি যেখানে মিলবে বা যেখান থেকে আসছে বলে মনে হবে, সেইখানে কী হবে? প্রতিবিম্ব তৈরি হবে।
যদি মিলিত হয় তাহলে সদ্বিম্ব, আর যদি আসছে বলে মনে হয় তো অসদ্বিম্ব। তো এখানে মিলছে, তার প্রতিবিম্বটি কী হবে? এই সূর্যটার প্রতিবিম্ব এইটা হলো, এটা সদ্বিম্ব, মিলছে। তাহলে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্বটি কোথায় তৈরি হবে? কোন পজিশনে? দর্পণের ফোকাসে। তো দেখো লেখা আছে প্রতিবিম্ব ফোকাসে বা ফোকাস তলে গঠিত হবে। ফোকাস তলে কেন গঠিত হবে? কারণ স্যার রশ্মিটা যদি অসীম থেকেই আসে বাট প্রিন্সিপাল অ্যাক্সিস প্রধান অক্ষের সঙ্গে অবলিকভাবে আসে, তির্যকভাবে, তাহলে প্রতিফলনের পর তো ফোকাস গৌণ ফোকাসে মিলবে না, তাহলে ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি হবে তখন। ঢুকেছে মাথায়? তাহলে বস্তু যদি অসীমে থাকে, বস্তু যদি অসীমে অবস্থিত হয় তাহলে প্রতিবিম্ব ফোকাসে বা ফোকাস তলে গঠিত হবে। ওকে, প্রতিবিম্বটি কী ধরনের হবে? প্রতিবিম্বটি সদ্বিম্ব হবে। এবং প্রতিবিম্বের সাইজটা কীরকম হবে? বিন্দু সদৃশ। এই যে পয়েন্ট, এত বড় সূর্য, তার জন্য এইটুকু ইমেজ, বিন্দু সদৃশ। এগুলো মনে রাখতে হবে, আর এগুলো যত ড্র করবে তত তোমার বেসটা ক্লিয়ার হবে। তো এগুলো ড্র করবে 3-4 বার অ্যাটলিস্ট ড্র করবে, 3-4 বার ড্র করলে মাথায় থাকবে, তারপর আমি বারবার বোঝাবো, আবার ড্র করবো, তাহলে একসঙ্গে বস্তু হয়ে যাবে। 2 নম্বর কেস, বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে আছে। তাহলে এই দর্পণ, এই হচ্ছে অসীম পজিশন, বক্রতা কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা সি। তাহলে বস্তুটা কোথায় আছে? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝামাঝি কোনো জায়গায়। মাঝামাঝি মানে এই নয় যে একদম মিডিলটাতেই হইতে হবে, এই জায়গাও হইতে পারে, এই জায়গাটাও হইতে পারে, গোড়াটায় জাস্ট সি এর একটুকু এবারে হইতে পারে, কোনো অসুবিধা নেই। মধ্যে অবস্থিত, মধ্যবিন্দুতে বলা নেই, যদি মধ্যবিন্দুতে বলা হয়তো তখন কথাটা অন্য ছিল। যাই হোক, তো এই যে একটা স্যার পি কিউ বস্তু রেখেছি, পি কিউ বস্তু রেখেছি, তাহলে পি কিউ বস্তু থেকে এই বিন্দু থেকে একটা রশ্মি বার হবে, এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে প্যারালাল, তাহলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। ওকে, আর একটা রশ্মি স্যার এইভাবে বার হবে, যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আর আমরা পড়েছি বক্রতা কেন্দ্র দিয়ে যদি আপতিত হয় ওই পথেই ফিরবে। তাহলে এই প্রতিফলিত রশ্মিটা যাওয়ার সময় এই প্রতিফলিত রশ্মিটার সঙ্গে মিলবে, তাই না? আর আমি বললাম প্রতিফলিত রশ্মি যেখানেই মিট করবে সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে এই জায়গাটায়। এটা কোন বিন্দু? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, তাই না? তো দেখো, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? কার জন্য স্যার? যদি বস্তুটি কোথায় আছে? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে আছে, তাহলে প্রতিবিম্বটা ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে হবে। ওইটা লেখা আছে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বটি সৎ না অসৎ? প্রতিবিম্বটি সৎ স্যার। কেন সৎ? কারণ প্রতিফলনের পর রশ্মিগুলো বাস্তবে মিলছে, যদি না মিলতো তাহলে অসৎ হইতো, তাহলে স্যার সৎ বিম্ব তৈরি হয়েছে। অবশীর্ষ মানে উল্টা ওঠে, দেখো পি কিউ মাথার উপর দিকে ছিল, মাথাটা দেখো নিচের দিকে হয়ে গেছে, অ্যারোটা উপর দিকে ছিল, দেখো অ্যারোটা নিচের দিকে আছে, তাহলে অবশীর্ষ মানে উল্টা। আর বস্তুর তুলনায় ছোট, বস্তুটা দেখো কত বড় রয়েছে, আর প্রতিবিম্বটা এইটুকু, বস্তুর তুলনায় ছোট। এই পয়েন্টটা একদম ঠোঁটে রাখতে হবে, ঠোঁটে বুঝো, জিজ্ঞেস করলে যেটা মাইন্ডে ফার্স্ট স্ক্যানেই বলে দেয় যে এইগুলো আছে, এতটা প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে সেমিস্টার 3 তোমাদের খুবই খারাপ হয়েছে, স্পেসিফিক তোমাদের জন্য এত কিছু করা হয়েছে, তো সেমিস্টার 4টা কিন্তু ভালো করতেই হবে, যতটা ট্রাই করা যায়, যতটা চেষ্টা করা যায় করে দেবে। তিন নম্বর কেস, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। তো স্যার এই যে একটা দর্পণ, প্রধান অক্ষ, বক্রতা কেন্দ্র। তো স্যার বক্রতা কেন্দ্রে একটা বস্তু আছে, বস্তুটার নাম হচ্ছে পি কিউ। এই রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ওঠে, হ্যাঁ স্যার ওঠে, প্রতিফলনের পর
ফোকাস দিয়ে বাইরে গেল। স্যার এই রশ্মিটা তো ফোকাস দিয়েই আসছে, কোনো অসুবিধা নেই। প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বাইরে হলো। তাহলে এই দিকে একটা প্রতিফলিত রশ্মি আছে, আর এই দিকে একটা প্রতিফলিত রশ্মি, যেখানেই মিলবে সেখানেই প্রতিবিম্ব। তো স্যার এখানে প্রতিবিম্ব তৈরি হবে। স্যার এটা কোন বিন্দু? এটা ফোকাস। ওইটা কোন বিন্দু? এটা বক্রতা কেন্দ্রেই দেখো। তাহলে বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্বটাও কোথায় হবে? বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। ছবিটা খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে স্যার। স্যার প্রতিবিম্বটা সৎ হবে না অসৎ হবে? তোমরাই বলো। প্রতিফলিত রশ্মিগুলো মিলছে, তার মানে সৎ হবে। স্যার সমশীর্ষ না অবশীর্ষ হবে? উল্টা আছে না ভাই? এই যে এরোটা নিচের দিকে উল্টা হয়ে গেছে, তাহলে অবশীর্ষ। স্যার বস্তুর তুলনায় বড় না ছোট? প্রায় সমান আকারের, প্রায় সমান আকারের, তাহলে বস্তুর সমান্তরাল। ঠিক আছে, তো মনে রাখবে এই একটা ঘটনা আছে যেখানে বিবর্ধন 1 হবে। এই ঘটনাটা বিবর্ধন 1 হবে। গোলীয় দর্পণে বিবর্ধন 1 হবে যদি বস্তুটাকে বক্রতা কেন্দ্রে রাখা হয়। সমতল দর্পণে বিবর্ধন 1 হবে, কিন্তু যেখানে রাখো সেখানেই দেখা যাবে আমরা। কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রে পয়েন্টটা মনে রাখা দরকার যে গোলীয় দর্পণে বিবর্ধন 1 কখন হবে? যখন বস্তুটা বক্রতা কেন্দ্রে থাকবে। কার ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। আগে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত। লক্ষ্য করিবে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আছে বস্তুটা। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে বাইরে গেল। একটা রশ্মি ফোকাস দিয়ে এলো, প্রতিফলনের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেল। প্রতিফলিত রশ্মি যেখানে মিট করিবে সেখানেই প্রতিবিম্ব। মিট করছে মানে সৎবিম্ব। প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো তাইলে? বক্রতা কেন্দ্র, আর এইদিকে কোথাও অসীম রইল। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো? বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে। তো দেখো লেখা আছে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? প্রতিবিম্বটা তৈরি হবে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। সৎ হবে, কারণ কাটছে, মিলিত হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হচ্ছে, তাহলে সৎ বিম্ব হবে। উল্টা হবে মানে অবশীর্ষ। আর বস্তুর তুলনায় বড় বা বিবর্ধিত। দেখো বস্তু এইটুকু রয়েছে আর প্রতিবিম্বটা বাড়ছে। তো স্যার এইটুকু তো আমরা বুঝে গেলি যে বস্তুটা যত দূরে ছিল প্রতিবিম্বটা তখন ছোট হইতেছিল। বস্তুটা অসীমে ছিল, প্রতিবিম্বটা খুবই ছোট। বস্তুটা যত দর্পণের কাছে কাছে আসতে লাগলো, অসীম থেকে আইলো অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, তখন প্রতিবিম্বটা একটুকু বড় হইল। বস্তুর তুলনায় ছোটই হইল, কিন্তু একটু বড় হইল আগের তুলনায়। তারপর যখন বস্তুটা একদম বক্রতা কেন্দ্রে হয়ে গেল, তখন একদম সমান সমান হয়ে গেল। বস্তুর যত দৈর্ঘ্য প্রতিবিম্বটা ততই দৈর্ঘ্য। আবার যখন বস্তুটা বক্রতা কেন্দ্রের ফোকাসের মাঝে এসে গেল, তখন দেখো এর সীমা ছাড়িয়ে যাচ্ছে, বস্তুর থেকেও বেশি বড় হয়ে গেল। তাহলে বস্তুর তুলনায় বড় আর বিবর্ধিত। তাহলে যখনই বস্তু দর্পণের দিকে এগিয়ে আসবে, প্রতিবিম্বটা তত বিবর্ধিত। তাহলে এরপরে কোথায় এসে বস্তুটা? ফোকাসে। তাহলে বস্তু ফোকাসে অবস্থিত। বস্তু যদি ফোকাসে অবস্থিত হয়, তো এই যে ফোকাস বস্তু রাখা আছে, একটা রশ্মি গাঢ় হয়ে গেল, তাই না? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে গেল। আর একটা রশ্মি এভাবে আপতিত হইল, যেটা সোজা এই পথে গেল, তাহলে এটা লম্ব আপতন হলো। এই দুটো রশ্মি কোনোদিনও মিলবে? মিলবে না, কারণ দুটো রশ্মি সমান্তরাল। তোমরা জিওমেট্রি পড়েছে জ্যামিতিতে, সমান্তরাল রশ্মিগুচ্ছ কোথা গিয়ে মিলিত হয়? অসীমে গিয়ে মিলিত হয়। তাহলে অসীমে গিয়ে যখনই এরা মিলিত হবে, প্রতিফলিত রশ্মিগুলো অসীমে গিয়ে মিলিত হবে, তো সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ বস্তুটিকে যদি ফোকাসে রাখা হয় অবতল দর্পণে, তাহলে প্রতিবিম্বটা অসীমে তৈরি হবে। দেখো লেখা আছে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে। সৎ হবে না অসৎ হবে? নো ডাউট সৎ হবে, কারণ প্রতিফলিত রশ্মিগুলি অসীমে গিয়ে মিলবে, তাহলে সতেই হবে, তাই না?
সমশীর্ষ না অবশীর্ষ হবে? স্যার অবশীর্ষই হবে। সদ্বিম্ব হতে গেলে অবশীর্ষই হতে হবে, ঠিক আছে? এটা রিমেম্বার, সদ্বিম্ব হলেই অবশীর্ষ, নো ডাউট, 100%। আর বস্তুর তুলনায় স্যার বিবর্ধিত হবে, বহু গুণ বিবর্ধিত হবে, ইয়ার পর তো দেখাই যাবে না এতটা হবে, বহু গুণ বিবর্ধিত, খুবই বড় হবে। তো যদি একটা জিনিস লক্ষ্য করো তোমার মাথায় এসে যাবে, স্যার প্রথম ঘটনাটা ছিল বস্তু অসীমে ছিল, বস্তু অসীমে রইলে প্রতিবিম্বটা ফোকাসে ছিল, তখন গঠিত হইতেছিল। এখন বস্তুটাই ফোকাসে আছে, তাহলে প্রতিবিম্বটা অসীমে গঠিত হচ্ছে, তাই না? তো এই যে দুটা বিন্দু, এই ফোকাস আর অসীম, এই দুটা বিন্দুকে বলা হবে অনুবন্ধী ফোকাস যুগল। অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে এমন দুটি বিন্দু, যে দুটি বিন্দুরে একটিতে যদি বস্তু রাখা হয় তো অপরটিতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। ঠিক তেমনি আমার মনে পড়ছে স্যার, আপনি যখন অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে রেখেছিলেন বস্তুটাকে, অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, নোট করবে, অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, অসীম আর বক্রতা কেন্দ্রের মধ্যে, তখন প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছিল? ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, তাই না? তাহলে এখন যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখি, এই যে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখা আছে, তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে স্যার এই দুটো বিন্দুকে কি অনুবন্ধী ফোকাস যুগল বলবে? নিশ্চয়ই। অনুবন্ধী ফোকাস যুগল হচ্ছে এমন দুটি বিন্দু, যে দুটি বিন্দু কোনো একটিতে যদি বস্তুকে রাখা হয় তো অপরটিতে প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঠিক আছে? চলো স্যার যদি বস্তুটাকে আরও কাছে নিয়ে যাই, ফোকাস আর মেরুর কাছে নিয়ে আসে, তো এই ফোকাস আর এই মেরু, এটা সরি ওটা ড্র করা হয়েছিল না, বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত, তো এই ফোকাস আর মেরুর মাঝখানে রাখা আছে বস্তুটা, এই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে, এই রশ্মিটা সোজা পড়বে, লম্ব পতন হয় বক্রতা কেন্দ্র যাবে। তো দেখো প্রতিফলিত রশ্মিগুলি যখন প্রতিফলিত হইতেছিল তখন এদের দূরত্ব কম ছিল, আবার একটু গেলে দূরত্ব বাড়ে গেল, ফের একটু গেলে দূরত্ব বাড়ে গেল, ফের দেখো দূরত্ব, তো এদের কী হবে? দূরত্ব বাড়িয়ে চলবে, তাহলে এরা কোনোদিনও মিলবে না, দূরত্ব বাড়িয়ে চলবে। তাহলে এখানে যদি কেউ চোখ দিয়ে তাকায় তাহলে ওর কী মনে হবে? এই আলোক রশ্মিটা কোথা থেকে আসছে? তখন দেখতে পাবে আচ্ছা আলোক রশ্মি এখান থেকে আসছে, না আসছে বলে মনে হবে, মিলছে তো না এই প্রতিফলিত রশ্মিগুলি, আসছে বলে মিলিত মনে হচ্ছে। যদি আসছে বলে মনে হয় তাহলে কী হবে? অসৎবিম্ব, মিলছে না, তাহলে দেখো অসৎবিম্ব তৈরি হয়ে গেল কোথায়? দর্পণের ওই পাশে। তো দেখো প্রতিবিম্বটা কী ধরনের হবে? প্রতিবিম্বটা দর্পণের ওই পাশে গঠিত হবে, সৎ হবে না অসৎ হবে? নো ডাউট স্যার অসৎ বিম্ব হবে, কারণ মিলছে না, আর অসৎ বিম্ব হলেই সমশীর্ষ হবে, কারণ আমি আগে বললাম সৎ বিম্ব হলে কী হবে? অবশীর্ষ, তাহলে অসৎ বিম্ব হলে সমশীর্ষ। দেখো সোজা হয়েছে, বস্তুটার মাথাটা উপর দিকে ছিল, প্রতিবিম্বের মাথাটা উপর দিকে গিয়েছে, আর বস্তুর তুলনায় কী হয়েছে? বড় হয়েছে। ঠিক আছে, তো আমরা অবতল দর্পণে কিছু ঘটনা দেখলাম স্যার, মোস্ট অফ দ্য টাইম অবতল দর্পণে দেখতে পেলাম যে সদ্বিম্বই তৈরি হয়েছে। এই স্পেসিফিক একটা ঘটনা আছে যেখানে অবতল দর্পণে অসদ্বিম্ব তৈরি হয়েছে, সেটা কখন হচ্ছে? যখন বস্তুটাকে মেরু আর ফোকাসের মাঝখানে রাখা আছে, মনে থাকবে যেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে স্যার, অবতল দর্পণের কেস শেষ, উত্তল দর্পণেরটা আপনি বলুন। এরপর হচ্ছে উত্তল দর্পণ, এটাই লাস্ট। উত্তল দর্পণের ক্ষেত্রে কী হবে স্যার? একটা উত্তল দর্পণ, এর একে এটা ছবি আছে,
এই যে বস্তু প্রধান অক্ষের সমান্তরাল, ফোকাস নিয়ে যাবার কথা, তাহলে এমন মনে হবে উত্তল দর্পণে যে ফোকাস নিয়ে বার হচ্ছে, তো দেখো এই ফোকাস নিয়ে বার হচ্ছে বলে মনে হবে। আরেকটা রশ্মি সোজা এইভাবে পড়লো আর সোজাই পথেই চলে গেলো, তাহলে বক্রতা কেন্দ্র থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই রশ্মিটা কি কোনোদিনও মিলবে বলো তুমি? তোমরাই বলো রশ্মিটা কোনোদিন মিলবে না। এই প্রতিফলিত রশ্মি যেখান থেকে বার হচ্ছে দুটো, এটা যত বড়বে তত দূরত্ব বেড়ে 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 যাবে, মিলিত হবে। যদি মিলিত না হয় তাহলে এইখানে যদি কেউ চোখ দিয়ে তাকায় এইসব জায়গা থেকে কেউ যদি চোখ দিয়ে তাকায়, তো কি মনে হবে? এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে যেখানে মিলিত হবে বলে মনে হচ্ছে সেখানেই প্রতিবিম্ব তৈরি হবে। আর প্রতিবিম্বটা কী ধরনের হবে? মিলিত হচ্ছে বলে মনে হবে, মানে অসৎ বিম্ব তৈরি হবে। আর অসৎ বিম্বের নিয়মেই হচ্ছে কী হবে? সমশীর্ষ হবে আর বস্তুর তুলনায় ছোট হবে। আর কোথায় রইবে? পজিশনটা কোথায়? ফোকাস আর মেরু মাঝখানে। এটা তোমরা নিজের থেকে লিখবে। বোঝা গেছে? তো ব্যাস আজকের জন্য এইটুকুই থাক। ক্লাস 10-এ যা কিছু পড়েছো তোমরা প্রায় সব কিছুই আমি আলোচনা করলাম, ঠিক আছে? এর পরের ক্লাস থেকে আমাদের অ্যাকচুয়াল সিলেবাস স্টার্ট হবে। যদি এটা না জানতেই তো আমাদের ফাউন্ডেশন ভিতটা মানে কী হলো ইনকমপ্লিট ছিল, এরপর কিছুটা হলো থাকবে, ঠিক আছে? চলো ঠিক আছে, তাহলে রাখছি।